নুসাইবাকে সাজিয়ে দিয়েছে নাতাশা। তাকে দেখতে পরীর চেয়ে কোনো অংশে কম সুন্দর লাগছে না। কিন্তু এই পরীটার মুখটা কেন ফ্যাকাশে হয়ে আছে জানা নেই নাতাশার। নুসাইবার পাশে বসে নাতাশা বলল, এভাবে মুখ ভার করে আছিস কেন? আমি কষ্ট পাচ্ছি না, পাবও না। তখন একটু বেশিই বলে ফেলেছি। সরি রে। মৃদু হেসে নুসাইবা বলল, তুই সরি বলিস না আপু। আর আমি ঠিক আছি। ফোন বেজে উঠল নুসাইবার। স্ক্রিনে তাকিয়ে দেখল রানবীর ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে রানবী বলল, বর আসতে চলেছে তোমার। তৈরি হয়েছ তো? হু। নাতাশার সামনে কিছু না বললেও নুসাইবার মনে ঝড় বয়ে যাচ্ছে। যেদিন রানবীর পরিবার তাকে দেখতে এসেছিল, রানবী ও তাকে আলাদা কথা বলতে দেয়া হয়েছিল। রানবীকে নিজের সমস্যার কথা সবটাই বলে নুসাইবা। তার বফের বাসায় তাদের সম্পর্কটা মেনে নেওয়ানোর দায়িত্ব নিয়েছিল রানবী। তবে আজ সেই কেন এনগেজমেন্টটা করতে আসছে? তবে কি সেই বিয়েটা করতে চায়? এত বড় ধোঁকাটা রানবী দিতে পারল তাকে। অবশ্য পারবে তাই বা না কেন? সে তো এমনি। তার কথাও বলেও কি লাভ, যেখানে তার বফ নিজের পরিবারকে রাজি করাতে পারেনি। অবশেষে এই 420 আর বোনের প্রাক্তন প্রেমিকই তার ভাগ্যে জুটল। সাবিনা, সবুজ ও খায়রুনের সাথে সাদ্দামের বাসায় প্রবেশ করল রানবী বেশ কিছুক্ষণ হল। এদিকে নুসাইবাকে নিয়ে আসলো নাতাশা। নুসাইবাকে বসানো হল রানবীর পাশে। রানবী খেয়াল করল, নুসাইবা মুখটা ফ্যাকাশে করে রেখেছে। রানবী তার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, আমি দেখতে কি তোমার বফের চেয়েও খারাপ? না মানে, আমার সাথে এনগেজমেন্ট হচ্ছে বলে মনে হচ্ছে তুমি খুশি না। এদিকে রানবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নাতাশা। মনে হচ্ছে নিজের মনে রানবীর 14 গোষ্ঠী উদ্ধার করে যাচ্ছে সে। সাদ্দাম বলে উঠল, এবার তাহলে এনগেজমেন্ট শুরু করা যাক। রানবী দাঁড়িয়ে বলল, কিন্তু আসল বর তো আসেনি। আসেনি মানে? নুসাইবার হবু বর তো আসেনি। কথাটি শুনে চমকে গেল সকলেই। সাদ্দাম হেসে বলল, মজা নিচ্ছ কেন ভাই? হবু বর তো তুমি, আমি নয়। কথাটি বলতেই সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল কয়েকজন। তাদের দেখে দাঁড়িয়ে পড়ল নুসাইবা। সাদ্দাম বলল, এরা কারা? রানবী নুসাইবার বাবার পাশে এসে বলল, আপনি নিজের মেয়ের জন্য একটা ভালো ছেলেই খুঁজেছেন। তাই তো আমি এখনো স্টুডেন্ট জেনেও বিয়েটাতে রাজি হয়েছেন? হু। নুসাইবার বফের দিকে দেখিয়ে দিয়ে রানবী বলল, নুসাইবা ভালোবাসে এই ছেলেটিকে। একটা স্টুডেন্ট হয়ে এই সময়ে বিয়ের কথা বাসায় জানানোটা সবার পক্ষে পসিবল হয় না। নুসাইবার বফের পক্ষেও তা হয়নি। এদিকে নুসাইবার বিয়ে নিয়ে তাড়া দিচ্ছিলেন আপনারা। এসব সবই নুসাইবার কাছ থেকে জানা। আর তাই সেদিন বিয়েতে রাজি হবার নাটক করেছি আমরা, যাতে করে ওর বফের পরিবারের সাথে আমি কথা বলে সব বুঝাতে পারি। দুটো মানুষ যেখানে একে অপরকে ভালোবেসেছে, একসাথে থাকতে চায়, সেখানে বয়স কিসের সমস্যা? তবুও যদি তাই মনে হয় এখন এনগেজমেন্ট বা আকদ করিয়ে রাখলে পরে না হয় বউ তুলে নিবে ঘরে। নুসাইবার প্রেমিকের এর মা বলে উঠলেন, এসবই আমাদের রানবী বুঝিয়েছে ভাই সাহেব। আপনার শরীরের কথাও বলেছে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন আপনি। আমি সবটা বুঝেছি। তাই ডিসিশন নিয়েছি, নুসাইবার সাথে ছেলের এনগেজমেন্ট করিয়ে রাখি এখন। ছেলে স্যাটেল হলেই না হয় ধুমধাম করে বিয়েটা হবে। নুসাইবার বাবা হেসে বললেন, নুসাইবা খুশি থাকলেই হল। কথাটি শুনে নুসাইবার চোখটা ছলছল করে উঠল। নাতাশা তার পাশে এসে বলল,
আমাকে কেন বলিসনি তুই অন্য কাউকে ভালোবাসিস? কেননা তুই প্রেমের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিস। কিন্তু তোকে দেখে বিশ্বাসটা আবার জন্ম নিয়েছে। তোর জন্য অনেক খুশি রে আমি। আমার প্রেম পূর্ণতা না পেলেও তোরটা পেতে চলেছে। রানবী নাতাশাদের দিকে তাকাতেই নাতাশা ইশারা করে বলল, ধন্যবাদ। রানবী মৃদু হেসে বলল, এনগেজমেন্ট শুরু করা যাক। অনেকক্ষণ যাবৎ পুনমের পাশে বসে আছে রিমা। পুনম সেই কখন থেকেই নিচের দিকে দৃষ্টি রেখে এক জায়গায় বসেই আছে। রিমার নিজেরই বিরক্ত লাগছে। তাই সে বলে উঠল, ভাবি তোমার বিরক্ত লাগছে না এভাবে বসে থাকতে? না মানে হাঁটাহাঁটি করো একটু। নিশ্চুপ পুনম। রিমা তার মুখের দিকে তাকিয়ে বলল, পানি খাবে? হঠাৎ রুমে প্রবেশ ঘটল আনোয়ারা ইসলামের। তিনি পুনমের পাশে বসে বললেন, তোমাকে আমার ছেলেটা ভালোবেসেই বিয়েটা করেছে। রাগ করে থেকো না আর। কোনো অযত্ন ও হতে দিবে না তোমার। আনোয়ারা ইসলামের কথাতে অবাকই হল পুনম। সে বলল, আপনি ওর আসল মা তো? না মানে ছেলের ভুল ধরিয়ে না দিয়ে তার হয়েই সাফাই গাইছেন? আমি তো বিয়ের জন্য পাগল হয়ে যাইনি। আপনার ছেলেই আমাকে জোর করে বিয়েটা করেছে। যত্নে রাখলেও থাকব না আমি। চলে যেতে চাই আমি। পারলে সেই ব্যবস্থা করুন। না হলে জ্ঞান দিতে আসবেন না। আমার মায়ের সাথে এভাবে কথা বলবে না তুমি। যা করার আমি করেছি উনি নয়। রানবীর কথায় দাঁড়িয়ে পড়ল তার মা ও রিমা। আনোয়ারা ইসলাম বললেন, থাক বাবা। না থাকবে না। তুমি নিজের রুমে যাও। ওকে বিষয়টা ভালো করেই বুঝিয়ে দিচ্ছি আমি। আনোয়ারা ইসলাম ও রিমা রুমের বাইরে যেতেই পুনমের হাত ধরে টেনে তাকে বসা থেকে উঠালো রানবী। গম্ভীর গলায় বলল, আমার কাছে সবকিছুর উপরে আমার মা। সেটা আমার ভালোবাসার উপরেও। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে পুনম বলল, ভালোবাসা? তাই অন্যজনের হাতে আংটি পরাতে গিয়েছিস? কথাটি শুনে রাগ যেন কমে গেল রানবীর। দুষ্টু একটা হাসি দিয়ে বলল, জেলাস তুমি? আমি কেন জেলাস হব বাল? বাল, তুমি এসব জানো? আমাকে দেখে কি হুজুরনি মনে হয়? আরও অনেক কিছুই জানি। শুনবি? না দরকার নেই বাবা। তবে যেটা জানো না সেটা জেনে নাও। কি? নুসাইবার সাথে এনগেজমেন্ট হয়নি আমার। কথাটি শুনে পুনম রেগেমেগে বলল, একটা মেয়েকে বসিয়ে রেখে তার আশা ভঙ্গ করতে বিবেকে বাঁধল না তোর? রানবী অবাক হয়ে বলল, এই যা। রিং পরালেও দোষ না পরালেও দোষ। চুপ হয়ে আছে পুনম। আচমকা রানবী তাকে নিজের কাছে টেনে এনে বলল, নুসাইবার আশা ভঙ্গ হয়নি, বরং পূরণ হয়েছে। ওর বফি ওর আঙুলে রিং পরিয়েছে। আর ওদের এনগেজমেন্টটা হতে সাহায্য করেছি আমি। বুঝেছ? পুনম গলার স্বর শান্ত করে বলল, ছাড় আমাকে। পুনমের গলা থেকে মালাটা সরিয়ে রানবী বলল, ভালোবেসে পরিয়েছি বলে এত ভারী মালাটা সরাতে ইচ্ছে করছে না? পুনম বিরক্তিভরা কণ্ঠ নিয়ে বলল, বাল। বেশ খানিকক্ষণ কেটে গেল। খায়রুন একটা শাড়ি নিয়ে এসেছে পুনমের জন্য। পুনম এখনো বিছানার উপরেই বসে আছে। খায়রুন তার উদ্দেশ্যে বলল, গোসল করে ড্রেসটা বদলে নাও। ঘেমে একাকার হয়ে গেলে তো। পুনম শাড়ি দেখে বলল, কিন্তু আমি শাড়ি পরতে জানি না। আমি তো জানি। পরিয়ে দিব। তুমি ফ্রেশ হয়ে আসো। আমি এখানেই বসছি। পুনম গোসল সেরে আসার পরেই খায়রুন নিজের হাতে শাড়ি পরতে সাহায্য করল তাকে। চুলগুলোও মুছে দিল ভালোভাবে। খায়রুনের এমন আচরণে তার জাহারা ফুফুর কথা মনে পড়ে গেল।
জাহারা বা তার বাসার কেউ খবর নিচ্ছে না কেন? তারা কি সবাই ভুল বুঝেছে পুনমকে? ভাবতে ভাবতেই রুমের ভেতরে প্রবেশ করল সাবিনা। হাতে তার ভাতের প্লেট টেবিলের উপর রেখে পুনমের উদ্দেশ্যে বলল, খেয়ে নাও, অনেক তো ধকল গেল। তাদের সবার আচরণ দেখে পুনম বেশ অবাকই হচ্ছে। প্রত্যেকের আচরণ খুবই স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই ঘটেনি, বিয়েটা যেন হবারই ছিল। খায়রুন ও সাবিনা বেরিয়ে যাচ্ছে। পুনম তাদের থামিয়ে বলল, রানবী এমন একটা কাণ্ড করল, ওর উপর রাগ হচ্ছে না আপনাদের? খায়রুন হেসে জবাব দিল, বিয়েই তো করে এনেছে, এতে রাগ করার কি আছে? খায়রুনের কথার কোনো মানে পুনম খুঁজে পেল না। তবে যাই হয়ে যাক, এখানে সে থাকবে না। নিজের রুমে এসে স্বামী জাফরের দেখা পেল খায়রুন। অনেকক্ষণ পরেই সে বাসায় এসেছে। দেখতে তাকে খুব গম্ভীরই লাগছে। খায়রুন তার পাশে বসে বলল, মাথা ঠান্ডা হয়নি? কি করে হবে? এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে রানবী। এখানে নুসাইবার দোষ কি? সে বেচারি কত আশা নিয়ে বসেছিল। জাফরের কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল খায়রুন। জাফর অবাক হয়ে বলল, হাসছ কেন? নুসাইবা আশা নিয়ে বসেছিল, তবে রানবীর জন্য নয়, ওর বফের জন্য। মানেটা কি? খায়রুন সব খুলে বলতে লাগল জাফরকে। রাতের খাবারের পর দেয়ালে টাঙানো বাবার ছবিটা তুলে নিল রানবী। ছবিটি মায়ের হাতে দিয়ে বলল, কিছুদিন ছবিটা তোমার কাছেই রাখো। আনোয়ারা ইসলাম বললেন, হু। একটু পরেই নিজের রুমে এলো রানবী। সে দেখল, গুটিসুটি হয়ে বসে আছে পুনম। শাড়ি পরিহিতা পুনমকে দেখে বউ বউ লাগছে রানবীর। লাগছে মানে? পুনম তো ওর বউই। কথাটি মনে হতেই ফিক করে হেসে দিল রানবী। পুনম চোখ রাঙিয়ে বলল, অহেতুক হাসার মানেটা কি? কোমর ব্যথা করছে না এতক্ষণ বসে থাকতে? না। টেবিলের উপরে চোখ পড়তেই রানবী দেখল ভাতের প্লেটটি। প্লেট ভর্তি খাবার রয়েছে। তার মানে পুনম খায়নি কিছুই। খাবারের সাথে রাগ করতে নেই। কোনো জবাব পুনম দিল না। শুয়ে পড়ল বিছানার উপরে। রানবী এসে তার পাশে শুতে চাইলে সে বসে চেঁচিয়ে বলে উঠল, আমার পাশে শুবি না তুই? সিরিয়াল পেয়েছ? বিবাহিতা বউয়ের পাশে না শুয়ে সোফাতে বা মেঝেতে পার্টি বিছিয়ে শুব? কেন? রিয়েল লাইফে এভাবে শোয়া যায় না? গেলেও আমি পারব না। কেননা আমার রুমে না আছে সোফা, না আছে পার্টি। আর বিছানাটা আমার। সো আমি এখানেই শোব। তোমার ইচ্ছে হলে ফ্লোরে শুতে পারো। কোলবালিশটা মাঝখানে রেখে পুনম বলল, মাঝখানে এটা থাক। রানবী শুয়ে জড়িয়ে ধরল কোলবালিশটাকে। পুনম ভ্রু জোড়া কুঁচকে বলল, এটা জড়িয়ে ধরার কোনো দরকার আছে কি? বিয়ের পরে বউকে জড়িয়ে ধরে ঘুমোবো ভেবেছিলাম। বউ তো দিবে না, তাই আমি কোলবালিশকেই সঙ্গী বানালাম। আর কথা না বাড়িয়ে ওপাশ ফিরে চুপচাপ শুয়ে পড়ল পুনম। জানে না কখন মুক্তি পাবে সে এসব থেকে। ভোর 6টা। রুমের মাঝে পায়চারি করছে পুনম। সারারাত ঘুম হয়নি পুনমের। কিন্তু রানবীর ভালোই ঘুম হয়েছে। এখনও সে ঘুমিয়ে রয়েছে। জানালার পর্দা ভেদ করে আলো এসে পড়ল রানবীর মুখে। তার মুখটা ঘুমের মাঝেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রোদ পড়ার কারণেই এমন হচ্ছে বুঝতে পারল পুনম। তাই সে পর্দাটা ভালোভাবে টেনে দিল, যাতে রানবীর ঘুম না ভাঙ্গে। তারপর রানবীর দিকে তাকিয়ে সে বলল, তোর ঘুমটা ভাঙ্গলে আমারই সমস্যা। তাই ভাঙলাম না। থাপ্পড় দেয়াই প্রতিশোধ নেবার জন্যই আমাকে বিয়েটা করলি তুই।
না হলে তোর মতো 420 ছেলে কাউকে ভালোবাসতে পারে না। বিয়ে তো জোর করেই করেছিস। সংসারও কি জোর করে করবি? না, পারবি না। এখনই চলে যাচ্ছি আমি। ঘুম ভাঙ্গার পর পুনমকে দেখতে না পেয়ে রানবী এর বুকটা ধুক করে উঠল। সারা বাড়ি খুঁজেও সে পেল না তার বউকে। কাল বিয়ে হলো আর আজই বউ গায়েব। কলিং বেলের শব্দে জাহারা দরজা খুলতেই পুনমকে দেখে অবাক হয়ে গেল। জাহারা বলল, পুনম তুই? জাহারাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল পুনম। জাহারা তাকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হো পুনম, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। নিজের বাবা মাহফুজ ইসলামকে দেখে চমকে গেল পুনম। সে বলল, তুমি এখানে? আব্বু? আফরোজা ইসলাম ও মাহিমও ড্রয়িং রুমে হাজির হল। তাদের দেখে জাহারাকে ছেড়ে কর্কশ কণ্ঠে পুনম বলল, বাহ, সবাই দেখছি এখানে আছে, তবুও কোনো স্টেপ নিল না আমার জন্য। কেন জানতে পারি? আমি এতটাই পর হয়ে গেলাম যে কেউ আমার খবরটাও নিলে না। ছেলেটা আমাকে মেরে ফেলল না কেটে ফেলল তাও জানতে চাইলে না। আফরোজা ইসলাম মেয়ের পাশে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আমরা কাল রাতেই এসেছি, এখনই যেতাম ওইখানে। আর মাহিম তো নজর রেখেছেই ওই বাড়ির উপরে। তোর ক্ষতি আমরা হতে দিব ভাবলি কি করে? মাকের বুকে মাথা রেখে নীরবে কেঁদে চলেছে পুনম। তার বাবা পুনমের উদ্দেশ্যে বলল, এখন কি করবি ঠিক করেছিস? পুনম বলল, আইনি ব্যবস্থা নিয়ে ওই ছেলেকে জেলের ভাত খাওয়াব। আফরোজা ইসলাম খেয়াল করলেন অনেক বেশি ক্লান্ত লাগছে পুনমকে দেখতে। মনে হচ্ছে কাল থেকে তার পেটে কিছু পড়েনি। তিনি জাহারার উদ্দেশ্যে বললেন, এসব কথা পরে হবে, আগে মেয়েটার জন্য খাবার নিয়ে আসো কিছু। টি শার্ট পরে নিল রানবী। এখনই বের হয়ে পুনমকে খুঁজতে হবে তার। এটা ভাবতেই রানবীর ফোনে একটা মেসেজ আসল। পুনম এখন তার ফুফুর বাসায় আছে। চিন্তার কোনো কারণ নেই। মেসেজটি দেখে বিছানার উপরে বসে পড়ল রানবী। নিজের মনে হাসতে লাগল সে। আর মনেমনে বলল, আর কোথায় বা যাবে সে? গিয়েছে যখন ওখানে, থাকুক কিছুক্ষণ। আবার ধরে বেঁধে নিয়ে আসব এখানে। পেটে কিছু পড়ল না পুনমের। কিছু মুখে নেয়ার ইচ্ছে তার নেই মোটেও। আফরোজা ইসলাম আর জাহারাও জোরাজোরি করলেন না আর। আফরোজা ইসলাম বললেন, বিয়ে একটা পবিত্র বন্ধন। আল্লাহ কিন্তু জীবনসঙ্গী ঠিক করে রাখেন। হয়তো ওই ছেলেটাকেই তোর জন্য ঠিক করে রেখেছিলেন আল্লাহ। তাই তোরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিস, না চাইতেও। পুনম কিছু বলার আগেই জাহারা বলল, কি বলছোটা কি ভাবি তুমি? কোথায় ওই ছেলেটার জন্য শাস্তির ব্যবস্থা করবে তা না করে এসব বলছ? আমাদের পুনম পড়ালেখা শেষ করে একটা ভালো ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেত। এই ছেলের কর্মকাণ্ড দেখেই তো বোঝা যাচ্ছে সে কেমন। আমি পুনমের সাথে আছি তোমরা ভয় পেলেও। পুনম ডিভোর্স দিবে ওকে। জাহারার কথায় সম্মতি জানিয়ে পুনম বলল, হু, আমি ডিভোর্স দিব রানবী নামক মানুষটাকে। মুক্তি পেতে চাই আমি। বেশ খানিকক্ষণ কেটে গেল। রানবী আবার ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে সে ডাইনিং রুমে এসে চেঁচিয়ে বলল, ভাবি নাস্তা দাও। খায়রুন এসে মৃদু হেসে বলল, বিয়ে করার পরেও ভাবি ভাবি করলে হবে না। কিছুদিন পরেই তোর বউয়ের কাছ থেকে নাস্তা চেয়ে নিবি। খায়রুনের কথা শুনে হাসল রানবী। খায়রুন বলল, পুনমকে ডাক, খাবার দিচ্ছি। সে তো বাসায় নেই। বাসায় নেই মানে? হু, ফুফুর বাসায় চলে গিয়েছে সবাই ঘুম থাকতেই।
এখন কি হবে? কিছুই হবে না। ঘরের বউকে ঘরেই নিয়ে আসব। আসতে না চাইলে তুলে নিয়ে আসব। থানা পুলিশের ঝামেলা করবে না তো? করলেও লাভ হবে না। কেন? আমার কাছে সবচেয়ে বড় হাতিয়ার আছে। ভুলে গেলে ভাবি? ওহো, না ভুলিনি। এখন নাস্তা খেয়ে ঘরের বউকে ঘরেই নিয়ে আয়। নাস্তা খাবার পরেই আরেকটা মেসেজ এলো রানবীর ফোনে। পুনম তার ফুফুকে নিয়ে বের হয়েছে তোমাকে ডিভোর্স দেবার ব্যবস্থা করতে। আটকাও ওকে। রানবী রিপ্লাই দিল, কোথায় গিয়েছে ঠিকানাটা সেন্ড করুন। রিপ্লাই আসতেই আর দাঁড়াল না রানবী। বেরিয়ে পড়ল সে। পুনম যে এতদূর ভাববে সে তা চিন্তাও করেনি। উকিলের সামনে বসে আছে পুনম ও জাহারা। উকিল সাহেব জিজ্ঞাসা করলেন, তা বিয়ে হয়েছে কখন? কালই। কথাটি শুনেই উকিল সাহেবের চোখ যেন কপালে উঠে গেল। কাল বিয়ে হয়েছে আর আজই ডিভোর্সের জন্য এসেছে। তিনি ভ্রুজোড়া কুঁচকে বললেন, আজকালকার বাচ্চারা বড় আধুনিক হয়ে গিয়েছে। নিজেদের পছন্দে বিয়ে করবে আবার ডিভোর্সও দিবে। তবে এমন ব্যাপার আর দেখিনি বাপু। বিয়ের পরের দিনই ডিভোর্স। পুনম বলল, আমাকে জোর করে বিয়েটা করেছে। তাই আমি থাকতে চাই না ওই ছেলেটির সাথে। প্লিজ ডিভোর্সের ব্যবস্থা করে দিন। কোনো প্রমাণ আছে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? পেছনে থেকে রানবীর গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল পুনম। জাহারা বলল, এটা নাকি ওই অসভ্যটা? পুনম বলল, হুম। রানবী দুষ্টু একটা হাসি দিয়ে বলল, এটাই। তবে অসভ্য না। আমি পুনমের হাজবেন্ড। উকিলের কাছে এসে রানবী বলল, আসলে আমাদের মাঝে ঝগড়া হয়েছে। তাই এমনটা বলছে সে। আমাদের মাঝে তো গভীর প্রেমের সম্পর্ক ছিল। কালই আমরা দুজনের ইচ্ছেতেই বিয়েটা করেছি। পুনম রাগান্বিত কণ্ঠে বলল, সব মিথ্যে কথা। আমি কোনোদিন প্রেম করিনি ওর সঙ্গে। রানবী পকেট থেকে মোবাইল বের করে একটি সেলফি দেখালো উকিলকে। এই ছবিটি সেদিন কেফে তুলেছিল রানবী পুনমের সাথে। পুনম জানত না এই ছবিটির অপব্যবহার রানবী এভাবে করবে। উকিল সাহেব ছবিটি দেখে বললেন, দেখতে তো বেশ হাসিখুশিই লাগছে। পুনম বলে উঠল, ও যা বোঝাচ্ছে এমন কিছুই আসলে হয়নি। ও তো আমার ভাই বন্ধু ছিল। জাহারা ও উকিল সাহেব একই সাথে বলে উঠলেন, ভাই বন্ধু মানে? পুনম কিছু বলার আগেই রানবী বলল, আরে বুঝছেন না? আমাদের ঝগড়া হয়েছে আর কিছু না। পুনম রেগেমেগে বলল, ও আমাকে জোর করে বিয়েটা করেছে। রানবী বলল, আমি ডিভোর্স পেপারে সই না করলে ডিভোর্স হবে না পুনম। জেদ করো না। উকিলের উদ্দেশ্যে পুনম বলল, কোনো উপায় কি নেই ডিভোর্সটা হবার? আপনি যা বলছেন তা যদি সত্যি প্রমাণ করতে পারেন তবেই আইনের সহযোগিতা নিয়ে ডিভোর্স করাতে পারেন। অবশ্যই প্রমাণ করতে পারব। সবচেয়ে বড় প্রমাণ তো কাজী সাহেব। তিনি সবকিছুর সাক্ষী দিতে পারবেন। জাহারা বললেন, আর দেরি না করে চল। রানবীর দিকে তাকিয়ে পুনম বলল, সব প্রমাণ জোগাড় করে আমি ডিভোর্স দিয়েই ছাড়ব তোকে। জেলের ঘানিও টানাব তোকে দিয়ে। না হলে আমার নাম পুনম নয়। ঠিক আছে। পূরণ বলেই ডাকব তোমাকে। কোনো কথা না বলে জাহারার সাথে বেরিয়ে পড়ল পুনম। উকিল সাহেব বললেন, খুবই খারাপ আচরণ আপনার স্ত্রীর। তবুও মাথা গরম করলেন না আপনি। একজন রেগে গেলে অপরজনকে ঠান্ডা থাকতে হয়।
এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। ইন্টারেস্টিং। কাজী সাহেবের সামনে বসে আছে পুনম ও জাহারা। পুনম বলল, কাল ওই ছেলেটি আমাকে জোর করে বিয়ে করেছিল, মনে আছে? কাজী সাহেব বললেন, এমন কোনো কিছু তো আমি দেখিনি। কাজীর কথা শুনে পুনম যেন বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। ভাবতে লাগল সেদিন কাজীর সামনে কি হয়েছিল। কাজী বললেন, কাল আমি যখন এসেছি, ছেলেটি বিয়ে শুরু করতে বললে আমি করেছি। ব্যাস এতটুকুই। জোর করে বিয়ে করার মতো কোনো দৃশ্য আমি দেখিনি। হ্যাঁ, আপনি কাঁদছিলেন প্রচুর, তবে কোনো কথা তো বলেননি। যা ঘটেছে কাজীর সামনে ঘটেনি, তা মনে এলো পুনমের। পুনমকে ভয় দেখিয়ে রানবী বিয়েটা করতে বাধ্য করেছে। এটা কাজীর জানার কথা নয়। এটা কি করে ভুলে গেল সে? কাজী অফিসের বাইরে এসে সুইটিকে ফোন দিল পুনম। হ্যালো সুইটি। পুনম, তুই ঠিক আছিস? আছি। আচ্ছা, কাল আমি জ্ঞান হারানোর পর কি হয়েছে বলতে পারবি? তুই তো ছিলিস কাল আমার পাশেই। তোকে মাহিম ভাইয়া ও রানবী ভাইয়ার বন্ধুরা মিলে হাসপাতালে নিবে বলে পার্ক থেকে বেরিয়ে পড়েছিল। এরপরে কি হয়েছে আমার অজানা। সেদিন যে রানবীর সাথে আমার ঝামেলা হয়েছে এই বিষয়ে সাক্ষ্য দিতে পারবি তুই? এসব করলে রনি আমার সাথে ব্রেকআপ করে দিবে রে বোন। আর কাউকে চিনিস যে সেদিন উপস্থিত ছিল? না রে। ওহ, আচ্ছা, রাখছি আমি। পুনম ফোনের লাইন কেটে নিজের মনে বলল, তার মানে হাসপাতালে যাবার নাম করে ভাইয়াকে জিম্মি করে আমকে কাজী অফিসে নিয়ে আসা হয়েছে। একমাত্র সাক্ষী দিতে পারত সুইটি, কিন্তু সে নারাজ। তাহলে কে পারবে আমাকে সাহায্য করতে? একজন তো আছেই, আর সে নিশ্চয় না করবে না। সে আর কেউ নয়, আমার বড় ভাই মাহিম। পুনম জাহারার উদ্দেশ্যে বলল, ফুফু বাসায় চলো তাড়াতাড়ি। বাসায় ফিরে ড্রয়িং রুমে প্রবেশ করতেই চমকে গেল পুনম ও জাহারা। এই কাকে দেখছে তারা? পুনমের উদ্দেশ্যে রানবী বলে উঠল, চলে এসেছ, আসো। পুনম ভেতরে এসে মা বাবার উদ্দেশ্যে বলল, এই ছেলেটা এখানে কি করছে? আফরোজা ইসলাম বললেন, সে তোকে নিয়ে যেতে এসেছে। পুনম অবাক হয়ে বলল, নিয়ে যেতে এসেছে মানেটা কি? আমি তো যাব না কোথাও। প্রেম করার সময় সেটা মনে ছিল না? বাবার কথা শুনে পুনম বলল, আমি ওর সাথে প্রেম করিনি আব্বু। কোনো সম্পর্ক আমার ওর সাথে ছিল না। ও তাই? তা প্রমাণ আনতে পেরেছিস সেটার? সে তো যথেষ্ট প্রমাণ দিয়েছে তোদের সম্পর্কের। ফোনে কথা বলা, দেখা করা, ছবি তোলা। কয়েকদিনেই এত কিছু। মাহিমও বলল, তোদের একসাথে দেখেছে সে। মাহিমের দিকে তাকিয়ে পুনম বলল, ভাইয়া তুমি তো পার্কে ছিলে সেদিন। আর তোমাকে জিম্মি করে রানবী আমাকে বিয়েটা করেছে। এটা অস্বীকার করবে? মাহিম শান্ত গলায় বলল, না, করব না। তবে এটাও অস্বীকার করা যাবে না যে তোদের সম্পর্ক ছিল। তুই আমার কাছে ধরা খেয়ে রানবীকে রাগের বসে থাপ্পড় মেরে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিস। আর তাই রানবী জেদের বসে বিয়েটা করে ফেলেছে এভাবে। অন্যায় তো তোরই। সবটা স্বীকার করলেই পারতি। ভাইয়া, নুসাইবা নামের একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বললাম এখন। সে নাকি তোর সিনিয়র আপু হয়। তোর বান্ধবী সুইটির সাথেও কথা বলেছি। রানবীর বন্ধুরা না হয় মিথ্যে বলছে, কিন্তু এই মেয়ে দুটো, তারাও কি মিথ্যে বলছে? তারা বলেছে তোদের মাঝে সম্পর্ক ছিল।
কথাটি শুনে পুনম পলকহীনভাবে তাকিয়ে আছে রানবীর দিকে। নুসাইবা ও সুইটিকে দিয়ে মিথ্যে বলতে বাধ্য করেছে এই ছেলে। পুরো পরিবারের কাছে তাকে ছোট বানিয়ে দিল রানবী। জাহারা ফিসফিসিয়ে বলল, ভাবিস না, আমি কোনো না কোনো উপায় নিশ্চয় বের করব। তুই না চাইলে কেউ তোকে জোর করে রাখতে পারবে না। ডিভোর্স হবেই তোদের। রানবী পুনমের সামনে এসে বলল, হতে পারে অনেক দিনের সম্পর্ক না আমাদেরটা, কিন্তু এই কয়েকদিনেই তো দুজনে অনেক ভালো ছিলাম, তাই না? আর রাগ করো না, চলো বাসায়। মাহফুজ ইসলাম বললেন, কেন যাবে না? নিশ্চয় যাবে। এত নাটকের কোনো মানে হয়? বাসায় পুনমকে নিয়ে ফিরে এলো রানবী। নিজের রুমে তাকে এনে বিছানার উপর বসিয়ে বলল, আমি না বলা পর্যন্ত এখান থেকে উঠবে না। কথাটি বলেই রুমের বাইরে বেরিয়ে গেল রানবী। যাবার সময় দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। পুনম চেঁচিয়ে বলল, দরজা কেন বন্ধ করলি তুই? আমি কি আসামি? পুনমের চেঁচানোর শব্দে বাসার সকলেই তার রুমের সামনে চলে এলো। খায়রুন রানবীর উদ্দেশ্যে বলল, মেয়েটাকে এভাবে বন্ধ করে রেখেছিস কেন? এখন থেকে এভাবেই থাকবে ও, যেন আর পালাতে না পারে। ওসব ছাড়ো, আমাকে নাস্তা দাও ওর জন্য। কাল থেকে কিছু খায়নি সে। খায়রুন খাবার দিতেই প্লেট নিয়ে ভেতরে আসলো রানবী। সে দেখল পুনম রুমটা পুরো অগোছালো করে ফেলেছে। বাচ্চার মতো রুমের এক কোনায় বসে নিজে নিজে বিড়বিড়িয়ে কি যেন বলছে। রানবী তার পাশে এসে বসল। কানটা তার মুখের দিকে এগিয়ে নিয়ে বোঝার চেষ্টা করল সে কি বলতে চাইছে। পুনম রাগে গিজগিজ করে বলল, কানটা সরা, না হলে কামড় বসিয়ে দিব। রানবী দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ইস, দাও না প্লিজ একটা কামড়। পুনম উঠে যেতে চাইলে রানবী তাকে উঠতে দিল না। শান্ত স্বরে বলল, উঠবে না এখান থেকে। বসে খাবার খাবে এখন। উঠলে কিন্তু ক্ষতি তোমারই হবে। কি ক্ষতি? কামড় কিন্তু আমিও দিতে জানি। চুপ হয়ে গেল পুনম। রানবী এক টুকরো রুটিতে কিছু ভাজি নিয়ে পুনমের মুখের দিকে এগিয়ে নিল। সে চুপচাপ খেয়ে নিল। রানবী বলল, ভালো মেয়ে। এভাবে কয়েক টুকরো খাবার পরেই আচমকা রানবীর হাত থেকে প্লেটটা নিয়ে মেঝেতে সেটি ছুঁড়ে ফেলল পুনম। রানবী হতাশ কণ্ঠে বলল, এটা কি করলে? কাল থেকে কিচ্ছু খাচ্ছ না? এমন হলে শরীর খারাপ হবে না? আমি মরে গেলেও তোর কি? আমার অনেক কিছু। প্লিজ যা এখন এখান থেকে। আমি একটু একা থাকতে চাই। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। রানবী রুমে এসে রুমটা গুছিয়ে দিল। পুনম তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রুমটা আবার এলোমেলো করে দিল সে। রানবী কোনো কথা না বলে চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। পুনমের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখল তার চট্টগ্রামের বান্ধবীর ফোন। একটু আগেও তার সাথে কথা হয়েছিল। পুনম রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে বলল, তোর লাই কৈলজ্জাপুরের, এতাল্লাই আবার ফোন গইজ্জি। তোর জন্য কলিজা পুড়ছে, তাই আবার ফোন দিয়েছি। বুইজ্জি, তোরেও মিস গরির। বুঝেছি, তোকেও মিস করছি। তোর জামাই ইবে কন্ডে? তোর স্বামীটা কোথায়? ইতের কথা আর নো হইস। আরে জ্বালায় শেষ গড়ি ফেলার শয়তান ইতে। ওর কথা আর বলিস না। আমাকে জ্বালিয়ে মারছে শয়তানটা। শয়তান। এতক্ষণ কিছু না বুঝলেও এটি রানবী ভালোভাবেই বুঝেছে। পুনমের কাছে এসে রানবী বলল, হাবিজাবি ভাষায় কাকে আমার নামে বাজে কথা শোনাচ্ছ? পুনম তার বান্ধবীর উদ্দেশ্যে বলল,
তোরে পরে ফোন গইরজুম। তোকে পরে ফোন দিব। ফোনের লাইন কেটে রানবীর দিকে তাকিয়ে পুনম বলল, এটা কোনো হাবিজাবি ভাষা নয়, আমাদের চট্টগ্রামের ভাষা। আর তোর নামে বাজে কথা বলছি মানে? হুম বলছ? শয়তান বলেছ আমাকে? চট্টগ্রামের ভাষা বুঝিস তুই? মাথাটা চুলকিয়ে রানবী বলল, না। তাহলে কিভাবে সিওর হলি? যত্ত সব। উফফ, কেন যে তোর চোখে পড়েছিলাম আমি। দূর হয়ে যেতে পারছিস না কেন তুই? আমি তোকে সহ্য করতে পারছি না। খানিকক্ষণ চুপ থেকে পুনমের অনেকটা কাছে এসে রানবী একটু গম্ভীরভাবেই বলল, তোরে পুরি ফেলাবার চেলেও পুরি ফেলে নপারং। বানা তোরে হোচপাং। কথাগুলো বলে রানবী বেরিয়ে গেল রুম ছেড়ে। পুনম নিজের জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে লাগল কি বলে গেল রানবী। পুরি ফেলাবার মানে? রানবী কি তাকে পুড়ে ফেলবে বলতে চাইল ঢাকাইয়া ভাষায়? এই জন্যই বুঝি রুমের বাইরে যেতে দিচ্ছে না তাকে? বেশ কিছুক্ষণ পরে পুনমের কাছে খায়রুন এসে রুমের অবস্থা দেখে রুমটা গোছাতে শুরু করল। পুনম তার উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাবি, তুমি ঢাকার মেয়ে তো? হুম। কেন বলছ? না মানে ঢাকার ভাষা জানো কি না? খাঁটি ঢাকাইয়া আমি। তুমি শিখবে নাকি? না। তবে একটা কথার অর্থ জানতে চাই। কি বলো? আমি তোমাকে পুড়িয়ে মারব। এটা তোমাদের ভাষাতে কিভাবে বলে? বিছানার চাদর ঠিক করতে করতে খায়রুন বলল, আমি তোমারে পুড়াইয়া মারব বলে। পুনম নিজের মনে বলল, কই মিলল না তো। তবে রানবী তার সাথে কোনো ভাষায় কথাটা বলল? চাইনিজ ভাষা? নাকি হাবিজাবি ইচ্ছেমতো বলে দিয়েছে? খায়রুন তার দিকে এগিয়ে এসে বলল, হঠাৎ এটা জানতে চাইছ? না, এমনিতেই। যাই হোক, রুম আর অগোছালো করিও না। রানবীর অগোছালো রুম পছন্দ নয় একেবারে। রুম থেকে বেরিয়ে খায়রুন ড্রয়িং রুমে আসল। সকলে আড্ডায় মেতেছিল। খায়রুন রানবীর দিকে তাকিয়ে বলল, পুনম আমার কাছে জানতে চাইল ঢাকাইয়া ভাষাতে আমি তোমাকে পুড়িয়ে মারব কে কিভাবে বলে। এটা জানতে চাইল কেন সে? খায়রুনের কথা শুনে খানিকক্ষণ চুপ থেকে আচমকা হো হো শব্দে হেসে উঠল রানবী। তার ছোট বোন রিমা বলল, কি হয়েছে রে ভাইয়া? রানবী হাসতে হাসতেই বলল, আমি এক চাকমা বন্ধুর কাছ থেকে চাকমা ভাষায় কিছু কথা শিখেছিলাম। আর আজকে পুনমকে বলেছি চাকমা ভাষায়। তোরে পুরি ফেলাবার চেলেও পুরি ফেলে নপারং। বানা তোরে হোচপাং। সাবিনা বলল, এসবের মানে কি? মানে হল, তোমাকে ভুলতে চাইলেও ভুলতে পারিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। হাসতে হাসতেই রানবী আরও বলল, পুনম এসব ঢাকাইয়া ভাষা মনে করেছে। আর তাই ভাবির কাছে এসব জিজ্ঞাসা করেছে। কথাটি শুনে রানবীর মা সহ সকলে হাসতে লাগল। এদিকে আড়াল থেকে তাদের কথোপকথন শুনে রুমে ফিরে এলো পুনম। খায়রুন বেরুনোর সময় দরজা বন্ধ করেনি। তাই সহজে সে বের হতে পেরেছে। বড্ড পানির পিপাসা পেয়েছিল। কিন্তু রানবীর কথা শুনে যেন পিপাসাও চলে গেল। এত বড় বোকা বানালো রানবী তাকে। বিছানার উপর বসে পড়ল পুনম। রাগে তার শরীর কাঁপছে। যেমন রানবী অদ্ভুত তেমন তার পরিবারও। আচ্ছা, সেদিন রানবী তাদের ভেতরে নিয়ে এমন কি বলল, যাতে সবাই রানবীর উপর রাগ না করে ওর পাগলামো মেনে নিচ্ছে? এতে কি লুকিয়ে রয়েছে কোনো রহস্য? রাত ৮টা। রানবী রুমের ভেতর আসতেই পুনম তার পাশে এসে বলল, মুই তোরে বিষ দেগং। আমি তোমাকে ঘৃণা করি।
রানবীর কথাটি বুঝতে অসুবিধে হল না। পুনমের কথা শুনে হাসতে হাসতে রানবী জিজ্ঞাসা, কিভাবে জানলে এটা? গুগলের কামাল। শিখেছই যখন ভালো কিছু শিখতে বয়েই গেল আমার। যাই হোক, তোমার বাড়ির লোক এসেছেন দেখা করতে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন পুনমের ফুফু জাহারা। তাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল পুনমের। তিনি তখন বলেছিলেন, ডিভোর্সের কোনো উপায় নিশ্চয় তিনি বের করবেন। তবে কি উপায় পেয়েছেন বলেই পুনমের কাছে এসেছেন তিনি? জাহারা ভেতরে আসতেই পুনম কাছে এসে জড়িয়ে ধরল তাকে। খুশিতে বলতে থাকল সে, আমি জানতাম, আর কেউ না পারলেও তুমি কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয় করবে। পুনমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে জাহারা বললেন, কি বিষয়ে? ডিভোর্স। জাহারা মৃদু হেসে পুনমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বিয়ে কি ছেলে খেলা? হতে না হতেই ডিভোর্স। জাহারার কথা শুনে খুব বেশি অবাক হয়ে পুনম বলল, মানে কি আবার? রানবী ছেলেটা ভালো। তার পরিবারের সকলের সাথে কথা বললাম, তারাও ভালো। বিয়ে যখন হয়েই গিয়েছে কি দরকার আর ঝামেলা করার? সংসারে মন দে, দেখবি ভালো লাগবে সব। জাহারার কথা শুনে পুনম নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলেও রানবী এসে জড়িয়ে ধরল তাকে। জাহারা বলল, আমার মেয়েটাকে সুখে রেখো রানবী, না হলে কিন্তু খবর আছে তোমার। জাহারার কাছ থেকে রানবীকে সরিয়ে তাকে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিল পুনম। জাহারা পুনমের দিকে তাকিয়ে বলল, এটা কি করলি তুই? সে কথার জবাব না দিয়ে রানবীর উদ্দেশ্যে পুনম বলল, নুসাইবা, সুইটির সাথে সাথে আমার ফুফুকেও হাত করে নিলি নিজে? লজ্জা করছে না তোর এসব করতে? পেছনে থেকে পুনমকে নিজের কাছে ঘুরিয়ে তার ডানগালে সজোরে একটা থাপ্পড় বসালেন আফরোজা ইসলাম। নিজের মাকে এখানে দেখে যতটা না অবাক হয়েছে পুনম, তার চেয়ে বেশি হয়েছে মায়ের কর্মকাণ্ডে। মেঝে থেকে রানবী উঠে শাশুড়ির দিকে এগিয়ে এসে কিছু বলতে চাইলে তাকে থামালো আফরোজা ইসলাম। তিনি পুনমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, স্বামীর সাথে যেখানে কটু কথা বলা অন্যায় সেখানে তুই ধাক্কা মেরেছিস। এসব শিক্ষা দিয়েছি তোকে আমি? তোর আব্বুর সাথে কখনো এমন ব্যবহার করতে দেখেছিস তুই? ভেজা কণ্ঠে পুনম বলল, আব্বু তো তোমাকে জোর করে বিয়ে করেনি। আমি তোর আব্বুর সাথে প্রেমও করিনি। তুই ছেলেটার সাথে প্রেম করে পড়ে অস্বীকার করেছিস, এটা অন্যায় না? জোর করে বিয়ে করেছে এটাই অন্যায়? পুনম কিছু বলতে চাইলেও শুনলেন না আফরোজা ইসলাম। তিনি আরও বললেন, তোর এখানেই থাকতে হবে। আমার ঘরে বা জাহারার ঘরে তোর জন্য কোনো জায়গা নেই। তোর আব্বু আর মাহিমও এসেছে। আমি আর কোনো ঝামেলা চাই না। কথাটি বলেই আফরোজা ইসলাম বেরিয়ে গেলেন। তার পিছু পিছু এগিয়ে গেল রানবী। হতাশ হয়ে পুনম বসে পড়ল বিছানার উপরে। তার পাশে বসে জাহারা বললেন, বিয়ের পরে মেয়েদের আসল ঠিকানা হল তার শ্বশুর বাড়ি। আর সবচেয়ে কাছের মানুষটা হল স্বামী। সেই কাছের মানুষটার সাথে তুই এমন করলে কি চলে? আমরা সব বুঝেই তো তোকে এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যার তার কাছে তো রেখে যাচ্ছি না। তাহলে তুই কেন আমাদের খুশির জন্য হলেও রানবীর সাথে সহজ হবার চেষ্টা করছিস না? চেষ্টা করতে ক্ষতি কি? একটা লাগেজ নিয়ে রুমের ভেতরে প্রবেশ করল রিমা। রিমা পুনমের উদ্দেশ্যে বলল, ছোট ভাবি তোমার জিনিসপত্র নিয়ে এসেছেন তোমার আম্মুরা। লাগেজটার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিজের মনে পুনম বলল, মিথ্যে আমি নয়, রানবী বলছে। কিন্তু আমার বাড়ির লোক আমাকে নয়,
ওকেই বিশ্বাস করছে, ওর জন্য আমাকে কথা শোনাচ্ছে। আর আম্মু গায়ে হাতও তুলেছে। কি এমন করল রানবী তাদের? আমাকে ফেলে সকলে ওর পক্ষ নিচ্ছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল পুনমের পরিবার এই বাড়ি থেকে চলে গিয়েছে। এদিকে রাতের খাবারও খায়নি পুনম। রানবী তাকে জোর করেও খাওয়াতে পারল না। এখন রানবীর ভীষণ চিন্তা হচ্ছে এই মেয়েকে নিয়ে। এভাবে একটানা না খেতে থাকলে অসুস্থ হয়ে পড়বে সে। পুনমের সাথে খাবার নিয়ে জোরাজুরি করে না পেরে বসে পড়ল রানবী। পুনম শান্ত গলায় বলল, আমি একটু আন্টির সাথে দেখা করতে চাই। কোনো আন্টি? আপনার আম্মু। পুনমের মুখে আপনি ডাক শুনে রানবী বলল, মানুষ আপনি থেকে তুমি আর তুমি থেকে তুইতে যায়, আর তুমি কিনা তুই থেকে আপনি। গ্রেট। কিন্তু তুমি বললেই পারতে। এত সম্মানের প্রয়োজন নেই। সম্মান আপনাকে নয়, আমার আম্মুর কথা কে দিচ্ছি। আর তুমি বলে আপন হবার কোনো ইচ্ছে আমার নেই। তুই যখন বাদ পড়েছে সবই হবে। মানে? মানে ভালোবাসার জন্য তুমি বলতে কতক্ষণ? আমি কি বাইরে যেতে পারি রুমের? হু। তবে পালানোর চিন্তা করো না। যেখানেই যাও না কেন, ধরে আনবো আবার। যাও এবার, বাদিকে রুমটাই মায়ের রুম। নিজের রুমের বিছানার বসে বুকের সাথে স্বামীর ছবিটা চেপে ধরে কেঁদে চলেছেন আনোয়ারা ইসলাম। বিড়বিড়িয়ে তিনি বলছেন, কি দোষ করেছিলাম বলতে পারো? নিজের ছেলেকে এই অবস্থায় দেখতে হচ্ছে। ছেলেটার বউটা ওকে তুই বলে ডাকে। কত ভালোবাসে মেয়েটাকে, আর সেই কিনা এই ছিল আমার ছেলের কপালে। সেদিনের খারাপ ব্যবহারে হয়তো আনোয়ারা ইসলাম কষ্ট পেয়েছেন, তাই তার কাছে তিনি আসেন না। পুনমের উচিত হয়নি তার সাথে এমন খারাপ ব্যবহার করা। এসব ভেবে ভেবে আনোয়ারা ইসলামের রুমের সামনে এসে পুনম বলল, আসতে পারি আন্টি? পুনমকে দেখে চোখজোড়া মুছে বললেন আনোয়ারা ইসলাম, আসো। পুনম ভেতরে এসে তার পাশে বসে বলল, সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত আমি। আমার উচিত হয়নি আপনার সাথে এমন ব্যবহার করা। ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। এভাবে যদি রানবীর সাথেও সবটা ঠিক করে নিতে আরও ভালো লাগত। মাথাটা নিচু করে পুনম বলল, সেটা সম্ভব নয়। ও তোমার স্বামী। ওর জন্য আজ আম্মু আমার গায়ে হাত তুলেছে। সবার কাছ থেকে দূরে আমি ওর জন্যই। তোমার পরিবার নিশ্চয় তোমার খারাপ চাইবে না? চুপ হয়ে গেল পুনম। আনোয়ারা ইসলাম মৃদু হেসে বললেন, পরিবারের সূচনা হয় বিয়ের মধ্য দিয়ে। বিয়ের মাধ্যমেই নর এবং নারীর দুটি জীবন একটি মাত্র স্রোতে প্রবাহিত। বাংলায় একটি প্রবাদ আছে, তেলেজলে কখনো মেশে না, অর্থাৎ মিলন ঘটে না, তাই দেখা যায় বিপর্যয়। স্বামী স্ত্রীর সম্পর্কও যদি তেল আর জলের মতো হয়, তাহলে পারিবারিক বিপর্যয় দেখা দেবে, এটাই স্বাভাবিক। বিয়ে তো আর দুটো ছেলে আর মেয়ের বন্ধন নয়, শুধু দুটো পরিবারের বন্ধন। আজ তোমার এমন আচরণের জন্য দুটো পরিবারের মানুষই কিন্তু দূরে সরে যেতে পারে তোমার কাছ থেকে। রানবী সরতেও কতক্ষণ? গেলেই ভালো হবে। স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধনকে স্বয়ং আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন তা কি জানো না তুমি? তুমি শুনোনি? যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করেন, আল্লাহ লাও তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে পুনম বলল, শুনেছি, কিন্তু জোর করে বিয়ে করাটা সামাজিক বা ইসলামিক দৃষ্টিতে কতটা যুক্তিযুক্ত? এর কোনো ব্যাখ্যা কি আছে আপনার কাছে? আর 10টা বিয়ের মতো কিন্তু আমাদের বিয়েটা হয়নি। হ্যাঁ, আমি মানছি সেটা।
তবে চেষ্টা তো করা যায় মানিয়ে নিতে। যায় না? সে কথার উত্তর দিল না পুনম। সে খেয়াল করল অনেকক্ষণ যাবৎ বুকের সাথে একটা ছবি চেপে ধরে আছেন আনোয়ারা ইসলাম। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে পুনম বলল, এটা কার ছবি? রানবীর বাবার। তাই নাকি? দেখি। ছবিটি দেখাতে চেয়েও দেখালেন না তিনি। আমতা আমতা করে বললেন, এখন এটা বুক থেকে সরানোর কোনো ইচ্ছে নেই আমার। একটু করেই তো দেখব। পরে দেখো। পুনম আর কিছু বলল না। চুপচাপ বেরিয়ে গেল আনোয়ারা ইসলামের রুম থেকে। শুয়ে পড়েছে মাহিম বিছানায় শরীরটা এলিয়ে। ইপসিতার নাম্বারে ফোন দিল সে। বেশ কয়েকবার রিং পড়ার পরে ফোন রিসিভ করল ইপসিতা। কি ব্যাপার ইপসু? কই ছিলে এতক্ষণ? আমার কাজিনরা এসেছিল। ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তাই বলে ফোন দেখবে না? ফোন তো রুমে ছিল। আমরা ড্রয়িং রুমে ছিলাম। সাথে রাখতে পারোনি ফোন? তুমি জানো না আমি তোমাকে ফোন দিই? 4 বারই তো দিয়েছ। এমন ভাব করছো যেন 40 বার দিয়েছ, আমি রিসিভ করতে পারিনি। 4 বার কম লাগছে তোমার কাছে? হু লাগছে। তোমার ছেলে কাজিন এসেছে বুঝি? তাই কোনো খেয়াল নেই মোবাইলের দিকে? কি হাবিজাবি বলছো তুমি? ছেলে কাজিন আসলে মোবাইলে কেন খেয়াল থাকবে না? চুপচাপ নিজের রুমের দরজা লক করে ঘুমিয়ে পড়ো, আর আড্ডা দিতে হবে না। একটু রেগেই ইপসিতা বলল। হুকুম দিচ্ছ? দিলে দিচ্ছি। আমি তো আড্ডা দিবই। দরজা লক করব না। মোবাইলটা বন্ধ করব। কথাটি বলেই ফোনের লাইন কেটে দিল ইপসিতা। মাহিম আবারও ফোন দিলে নাম্বার বন্ধ পেল তার। এটা কি করে ফেলল সে? তার মাথাটা ঠিক নেই। পুনমকে নিয়ে চিন্তায় আছে সে। তাই বলে ইপসিতার উপরে রাগ ঝরবে সে? এটা উচিত হয়নি। মাহিম ভালোভাবেই জানে ইপসিতা ঠিকই শুয়ে পড়েছে। তবে বেচারির মনটা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, ইপসিতা দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। মনটা প্রচণ্ড খারাপ তার। মাহিম এমন ব্যবহার করতে পারল তার সাথে। আনোয়ারা ইসলামের রুম থেকে পুনম এসেছে প্রায় 40 মিনিটের বেশি হতে চলেছে। তখন থেকেই সে ওয়াশরুমে। ঝর্ণা থেকে পানি পড়ার শব্দ 40 মিনিট ধরেই শোনা যাচ্ছে। রানবী ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, পানির ট্যাঙ্ক কি খালি করে ফেলবে আজ? এতক্ষণ কি করছো? ভেতর থেকে চেঁচিয়ে পুনম বলল, তোর কি রে? এই রে। আপনি থেকে আবারও তুই? পুনম রেগেমেগে বলল, আমার মাথাটা ঠান্ডা করছি পানিতে ভিজিয়ে। প্লিজ বিরক্ত করবেন না। অন্তত বাথরুমে শান্তিতে থাকতে দিন। এতক্ষণ ভিজলে শরীর খারাপ করবে। সেটা আমার বিষয়। আর কিছু বলল না রানবী। শুয়ে পড়ল বিছানার উপরে। ভীষণ ঘুম পাচ্ছে তার। আরও 20 মিনিট পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে শুয়ে পড়ল পুনম। রানবী আগে থেকেই শুয়েছিল। মাঝখানে কোলবালিশটা দেয়া। আস্তে ধীরে চোখজোড়া বন্ধ করে পুনমও ঘুমের দেশে পাড়ি জমাল। রাত 2টা। কারো গোঙানির শব্দ ভেসে আসছে। রানবীর ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে তাকাতেই বুঝল পুনমই এমন শব্দ করছে। তাড়াহুড়ো করে উঠে লাইটটা ঝালানো রানবী। দেখতে পেল পুনম কাঁপছে। আর মুখে কেমন যেন শব্দ করছে। রানবী তার পাশে এসে কপালে হাত দিল। বেশ গরম। তার মানে জ্বর এসেছে। মেডিসিন দেবার জন্য পুনমকে ডাকলেও সাড়া দিল না সে। ঘুমন্ত অবস্থায় বলল, আমার ঠান্ডা লাগছে ভীষণ। শীতকাল আসতে দেরি আছে বিধায় রানবীর রুমে এখন কোনো কম্বল নামানো নেই।
সে ড্রয়ার থেকে একটা নকশি কাঁথা নিয়ে পুনমের গায়ের উপর বিছিয়ে দিল। দেখল সে এখনো কাঁপছে। রানবীর কাছে আরেকটি পাতলা কাঁথা রয়েছে, সেটিও সে পুনমের শরীরের উপরে দিল। কিন্তু এতেও কোনো লাভ হল না। এভাবে পুনম কাঁপছে কেন জানা নেই রানবীর। তবে সে এভাবে পুনমকে দেখতে পাচ্ছে না। কষ্ট লাগছে তার। পাখাটা বন্ধ করে বেশ কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করল রানবী। পুনমের শরীরের কোনো উন্নতি না দেখে একটা বুদ্ধি মাথায় এলো তার। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন। নিজের পরনের শার্টটি খুলে ফেলল রানবী। কোলবালিশটা সরিয়ে কাঁথার ভেতর নিজেও ঢুকে পড়ল। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল সে পুনমকে। রানবীর এখন প্রচণ্ড গরম অনুভব করার কথা হলেও সে তা করল না, বরং প্রচণ্ড শান্তি অনুভব করছে সে। পুনমের এক একটা গরম নিঃশ্বাস তার বুকের উপর পড়ছে। তার শরীরটাও প্রচুর গরম। তবুও কেন এত ভালো লাগছে তার? এটাও সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। রানবী খেয়াল করল কাঁপুনি অনেকটাই কমে এসেছে পুনমের। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আরও শক্ত করে পুনমকে চেপে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল রানবী। সকালে ঘুম ভাঙ্গার পর পুনম নিজেকে আবিষ্কার করল রানবীর বুকের মাঝে। রানবী তাকে আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে দেখে একটা চিৎকার দিয়ে উঠল সে। রানবী শোয়া থেকে এক লাফে উঠে বসে বলল, কি হয়েছে, কি হয়েছে? গায়ের কাপড় ঠিক করে রানবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনম বলল, আমাকে এভাবে চেপে ধরেছিস কেন? এই রে, আবারও তুই? তোকে ভালো মানুষ মনে করেছে আম্মু, কিন্তু তুই তো একটা খবিশ শয়তান, চরিত্রহীন ছেলে। না হলে একটা ঘুমন্ত মেয়ের সাথে কেউ এই ধরনের আচরণ করতে পারে? তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? রানবী দুষ্টু একটা হাসি দিয়ে বলল, শুধু জড়িয়ে ধরা? কাল রাতে কি হয়েছে মনে নেই তোমার? কি হয়েছে মানে? কি হয়েছে? রানবী পুনমের কাছে এসে আচমকা কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বলল, এই হয়েছে এই। স্তব্ধ হয়ে বসে রইল পুনম। রানবী বসা থেকে উঠে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। এদিকে পুনমের শরীরটা বেশ ফুরবল লাগছে। কাল কি হয়েছিল আসলেই সে মনে করতে পারছে না। তবে তার যে শরীরটা গরম তা সে ভালো করেই উপলব্ধি করতে পারছে। তাহলে জ্বরের ঘোরে রানবীর সাথে কি ভুল পথে পা বাড়াল সে? এটা কি হয়ে গেল? আপন মনে এসব ভেবে দুচোখ বেয়ে পানি ঝরছে পুনমের। রানবী ওয়াশরুম থেকে এসে পুনমের অবস্থা দেখে বলল, তুমি সিরিয়াল, সিনেমা এসব দেখো না? এমন একটা মুহূর্তে রানবী এসব প্রশ্ন করছে শুনে পুনমের মেজাজটায় বিগড়ে গেল। সে রেগে মেগে বলল, রোমান্স শেখার জন্য? উহু, আমি তোমার সাথে যে অভিনয়টা করেছি সেটা তো প্রায় সিরিয়াল বা সিনেমায় নায়করাই নায়িকার সাথে করে। এই ভবনের আমি নায়ক, তুমি নায়িকা। এতটুকু অভিনয় আমি করতেই পারি। পুনম কিছু বুঝে ওঠার আগেই রানবী তার দিকে একটি বক্স এগিয়ে দিয়ে বলল, এখানে মেডিসিন আছে। মেডিসিন নেয়া প্রয়োজন এখন তোমার। সকাল সকাল রিংটোনের শব্দে ঘুম ভাঙতেই খানিকটা বিরক্তি নিয়েই ফোনটা রিসিভ করল মাহিম। হ্যালো, কে? ওপাশ থেকে ইপ্সিতা বলল, আমার নাম্বারটাও কি ডিলিট করে দিয়েছ? ইপ্সিতার কণ্ঠ শুনে বসে পড়ল মাহিম। অবাক হয়ে বলল সে, এই বাবা, আমার রাগ ভাঙানোর জন্য কোনো কষ্টই করতে হলো না। খুশি হয়ে বলছ? চট্টগ্রাম কবে আসবে সেটা বলো। সব ঠিক থাকলে আজই চলে আসব। ইপ্সিতার সাথে কিছুক্ষণ কথা বলার পরে মাহিমের ফোনে আরেকটি কল আসল। সালাউদ্দিনের ফোন দেখে অনেকটাই ঘাবড়ে গেল মাহিম। তবুও সাহস করে রিসিভ করে বলল,
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম। তা তোমরা কোথায়? কাউরে দেখা যাইতেছে না। আসলে আমরা একটা রিলেটিভের বাসায় বেড়াতে আসছি। কার বাসা? আত্মীয়। ও, তা পুনম ভালো আছে তো? জি আছে। ওর কোনো অসুবিধে হইলে কোনো ব্যাপারে আমারে বলবা কিন্তু। জি আচ্ছা। ফোন রাখার পরেই মাহিম এগিয়ে গেল রুমের বাইরে। ড্রয়িং রুমে নিজের বাবাকে দেখে তার পাশে বসে মাহিম বলল, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? সালাউদ্দিন ফোন দিয়েছে। কি বলছে? খবরাখবর নিচ্ছে আমাদের। ওহ, সালাউদ্দিন যদি জানতে পারে পুনমের বিয়ে হয়ে গিয়েছে, কি হবে আব্বু? মাহফুজ ইসলাম চিন্তিত স্বরে বললেন। সেটাই ভাবছি। কি বোকাটাই না বানালো রানবী পুনমকে। রানবী তার সাথে এসব কিছুই করেনি। আর সে কিনা ভেবেছে। তবে এভাবে জড়িয়ে কেন ধরেছে রানবী তাকে? হয়তো কোলবালিশ ভেবে। কিন্তু কোলবালিশটা গেল কোথায়? এদিক ওদিক তাকিয়ে পুনম কোলবালিশ খুঁজতে লাগল। রানবী নাস্তার প্লেট নিয়ে ভেতরে এসে বলল, কোলবালিশ ভেবে জড়িয়ে ধরিনি। ইচ্ছে করেই ধরেছি। আপনি কিভাবে বুঝলেন? এটাই ভাবছিলাম আমি। ভালোবাসার মানুষের চোখ দেখেই বোঝা যায় সে কি বলতে চাইছে। ইটস সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। আর ইচ্ছে করে জড়িয়ে ধরার মানে? পুনমের পাশে বসে রানবী বলল, আগে খাবারটা খেতে হবে, তারপর বলবো। উহু উহু টুহু চলবে না, খেতেই হবে, না হলে বলছি না। হুম। রানবী নিজের হাতে খাবার খাইয়ে দিল পুনমকে। সে খাবার পরে বলল, এবার বলুন। কাল রাতে দুটো কাঁথা দেওয়ার পরেও কাঁপছিলে তুমি অনবরত। হয়তো অনেকক্ষণ পানিতে ভিজেছ তাই। আমার কাছে কম্বল ছিল না সেই মুহূর্তে। তাই নিজে কম্বল হয়ে জড়িয়ে নিয়েছি তোমাকে, শরীরে গরম তাপের জন্য। এক রাত না হয় আমাকেই কম্বল মনে করো। তবে হ্যাঁ, কপালে ঠোঁট ছোঁয়ানোর জন্য দুঃখিত আমি। কথাটি বলে রানবী বেরিয়ে যাচ্ছিল রুম থেকে। পুনম বলে উঠল, গরম লাগেনি আপনার? ঠোঁট জোড়া প্রশস্ত করে রানবী জবাব দিল, সত্যি বলতে শান্তি লেগেছে প্রচুর। এমন শান্তির জন্য আমি বারবার কম্বল হতেও রাজি আছি। 7 দিন কেটে গেল। পুনমের শরীরটা খারাপ থাকলেও তাকে এই অবস্থায় ফেলে তার মা বাবারা চট্টগ্রাম চলে গিয়েছিল। কিন্তু রানবী তার কোনো অযত্ন হতে দেয়নি। রানবীর পুরো পরিবার তার সেবা করেছে, খেয়াল রেখেছে তার। এই 7 দিনেই এই বাড়ির প্রতি একটা আলাদা টান অনুভব করছে পুনম। তবে কি আটকে যাচ্ছে সে সম্পর্কের টানে? এদিকে মাহিমের বিয়ের তারিখ ঠিক হয়েছে। 10 দিন পরেই বিয়ে মাহিমের। জমজমাটভাবে আয়োজন করতে চায় ইপসিতার পরিবার। আফরোজা ইসলাম পুনমকে খবরটি দিতে চাইলেও বাধা দিলেন মাহফুজ ইসলাম। মাহিমও এটা নিয়ে বাবার সাথে নারাজ। তার বিয়েতে তার বোন থাকবে না। পুনমের বিয়ে হয়েছে কেউই জানে না। আর বিয়েটা যে হয়েছে এটা কেউ জানুক এখন এটাও চান না মাহফুজ ইসলাম। আফরোজা ইসলাম এসব শুনে বললেন, সকলে যখন জানতে চাইবে একমাত্র ভাইয়ের বিয়েতে বোন কোথায়, তখন কি বলবে? মাহফুজ ইসলাম পড়ে গেলেন মহা চিন্তায়। তিনি কি পুনম ও রানবীর পরিবারকে আমন্ত্রণ করবেন? তাতে যদি মাহিমের বিয়েতে কোনো অঘটন হয়ে যায়? এসব পরিস্থিতি সামাল দিতে পারবেন তো তিনি? মাহিম তাকে অভয় দিয়ে বলল, ইপসিতার সাথে কথা বলবো আমি। তার পরিবার নিশ্চয় সাপোর্ট করবে আমাদের। এদিকে ইপসিতা মাহিমের সাথে থাকলেও তার পরিবার বেঁকে বসল। ইপসিতার বাবা বলল,
যে পরিবারের মেয়ে পড়াশোনার নাম করে ঢাকা যেতে না যেতেই এসব কাণ্ড ঘটাতে পারে, সে পরিবারের ছেলেটা কেমন হবে আমার জানা আছে। ইপ্সিতার কাছে সবটা শুনে তার বাবার কাছে এলো মাহিম। তাকে সবটা বুঝিয়ে বলার পর তিনি শর্ত দিলেন, পুনম যে বিবাহিতা এটা যেন অজানাই থাকে সবার। সে এখানে একা আসবে বিয়েতে অ্যাটেন্ড করতে। আমি চাই না কেউ আমার মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে কটু কথা বলুক। এই শর্তে পুনমের পরিবার রাজি হলেও রাজি হল না রানবী। সে পুনমকে কোনোমতেই একা চট্টগ্রাম আসতে দিতে পারে না। তাই মাহিম বুদ্ধি দিল, মাহিমের বন্ধু হিসেবে রানবী আসতেই পারে। এই কথায় রাজি হল রানবী। সবটা শুনে পুনম হাসতে হাসতে লুটোপুটি খেয়ে বলল, প্রথমে ছিলেন ভাই, তারপর ভাই বন্ধু, এরপর জোরজবস্তি স্বামী আর এখন বড় ভাইয়ের বন্ধু। আর কত কি হবেন আপনি আমার। মৃদু হেসে রানবী বলল, সবটাই ভালোবাসার জন্যই। আমি তো হতে চাই তোমার পাগল প্রেমিক। পুনম নিজের মনে বলল, যতই ভালোবাসা দেখান মীরানবী, একবার চট্টগ্রাম যাই। আর ফিরব না আমি। ডিভোর্স তো দিয়েই ছাড়ব। আটকাবো না কোনো সম্পর্কের টানে। চলবে।